ডিএলএড পার্ট 1 চাইল্ড স্টাডিজ থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। এর আগে পার্ট 1 একটি ক্লাস দেয়া আছে, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে? নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বিকাশ গর্ভাবস্থা থেকে আমৃত্যু পর্যন্ত বিকাশের ধারাই হলো নিরবিচ্ছিন্ন। মনোবিদ পিকোনাসের মতে বিকাশ একই গতিতে সম্পন্ন হয় না। অনেক সময় এর গতি তীব্র আকার ধারণ করে এবং ভারসাম্যহীন হয়, আবার অনেক সময় বিকাশের ভারসাম্য বজায় থাকে। যে সময় বিকাশ বৃদ্ধি বা হ্রাস পায় না, অর্থাৎ স্থিরতা বজায় থাকে, বিকাশের এই স্থিরতা অবস্থাকেই বিচ্ছিন্ন বিকাশ বলে। তাহলে বিকাশ কিন্তু আমৃত্যু চলতে থাকে, এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মনোবিদ পিকোনাস বলেছেন বিকাশের গতি সবসময় এক থাকে না, কখনো কখনো হঠাৎ তীব্র আকার ধারণ করে, অর্থাৎ দ্রুত বিকাশ হয় এবং ভারসাম্যহীনতা দেখা দেয়। আবার কখনো কখনো বিকাশ হয় না, আবার হ্রাসও পায় না, একই অবস্থা থাকে। এই স্থির অবস্থাকেই কিন্তু বিচ্ছিন্ন বিকাশ বলে। বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝো? বিকাশের সন্নিহিত অঞ্চল লিও ভাইগটস্কির একটি ধারণা, যার অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ছাড়া নিজে সমস্যা সমাধানে সক্ষম হয়। এখানে পাঠদান এবং পাঠগ্রহণ সফলতা পায়, কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে। শিখন কাকে বলে? পরিবর্তিত পরিবেশে, অর্থাৎ যে পরিবেশে শিশু রয়েছে সেখান থেকে যখন সে অন্য পরিবেশে যাচ্ছে, সেই পরিবেশের উপযোগী নতুন আচরণধারা, অর্থাৎ স্কুলে সে যাচ্ছে বাড়ি থেকে প্রথম, সেই স্কুলে গিয়ে স্কুলের যে আচরণ, সেই আচরণগুলিকে আয়ত্ত করতে পারাকেই কিন্তু শিখন বলে। মনোবিজ্ঞানী এমসি জিয়স বলেছেন অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে শিশুর মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে এবং মা বাবা শিক্ষকদের প্রশিক্ষণের দ্বারা তার প্রভাবে আচরণ ধারার যে পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন। তাহলে কি অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন। বিএফ স্কিনার বলেছেন লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন। শিখনে পরিণমনের গুরুত্ব উল্লেখ করুন। পরিণমন শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি বিষয় শিখনে নির্দিষ্ট পরিমাণে পরিণমনের প্রয়োজন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে উপযুক্ত পরিণমনের পূর্বে শিখন অনুশীলন প্রত্যাশিতভাবে কার্যকারী হয় না। অর্থাৎ শিশুর যদি পরিণমন না হয়, তাকে কিছু শেখাতে গেলে সে কিন্তু শিখতে পারে না। এর ফলে কি হয়? একদিকে যেমন শিক্ষার্থী তিরস্কৃত হয়, সেই শিশুটাকে যেমন বকাঝকা করা হয়, অন্যদিকে তেমন শিক্ষক হবে, এখানে স্পেলিং মিস্টেক আছে, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই হতাশাজনক ফিডব্যাক পায়। এটি কিন্তু শিক্ষক। চলন বিকাশের কয়টি পর্যায় ও কি কি? চলন বিকাশের দুটি পর্যায়, একটি হলো সামগ্রিক চলন বিকাশ অর্থাৎ গ্রস মোটর ডেভেলপমেন্ট, এবং আরেকটি হলো সূক্ষ্ম চলন বিকাশ অর্থাৎ ফাইন মোটর ডেভেলপমেন্ট। চলন দক্ষতা কাকে বলে?
কর্নব্যাকের মতে চলন হল সূক্ষ্ম সংযোগমূলক অবস্থা যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি প্রধান ভূমিকা গ্রহণ করে। তাহলে চলনে কোন ধরনের পেশি প্রধান ভূমিকা পালন করে? ক্ষুদ্র পেশি। দক্ষতা বলতে বোঝায় স্বতঃস্ফূর্ত, দ্রুত, নিখুঁত এবং বাধাহীনভাবে কাজ সম্পন্ন করা। চলন দক্ষতা বিকাশে শিক্ষক ও পিতামাতার কর্তব্য কী? চলন দক্ষতা বিকাশে শিক্ষক ও পিতামাতা নিম্নলিখিত সুপারিশগুলির উপর বিশেষ গুরুত্ব দেবেন। কি? 1. উপযুক্ত পরিবেশ ও উপাদান সরবরাহের মাধ্যমে দক্ষতা অর্জনকে উন্নত করা যায়। অর্থাৎ শিশুকে উপযুক্ত পরিবেশ দিতে হবে এবং উপকরণগুলি দিতে হবে। সঠিক প্রশিক্ষণ দক্ষতা অর্জনে ইতিবাচক ভূমিকা পালন করে। আমরা যদি সঠিকভাবে শিশুকে প্রশিক্ষণ দিতে পারি তার দক্ষতা কিন্তু দ্রুত বাড়বে। দক্ষতা অর্জনে দরকার পুনরাবৃত্তি ও অধ্যাবসায়। পুনরাবৃত্তি কি? প্র্যাকটিস, বারবার। একবার ব্যর্থ হলে বারবার তাকে চেষ্টা করতে হবে এবং তার ধৈর্য থাকতে হবে। তাই শিশুকে উৎসাহ দিতে হবে এবং তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে যে না, তুমি পারবে। বিকাশগত প্রক্রিয়ার নিয়ম দুটি কি? বিকাশগত প্রক্রিয়ার দুটি নিয়ম। একটি হলো সেফালোকাউডাল নিয়ম, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া। ভুলে যেও না, সেফালোকাউডাল মানে মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া। অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে তা দেখা যায়, যেমন শিশু প্রথমে দেহের উপরিভাগ অর্থাৎ মাথা, তারপরে ঘাড় নাড়াতে সক্ষম হয়। দ্বিতীয় নিয়ম প্রক্সিমোডিস্টাল নিয়ম, অর্থাৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া। কেন্দ্র বলতে আমাদের শরীর, সেখান থেকে আমাদের হাত বেরিয়েছে, সেটি হলো কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া। চলন বিকাশে শিশু তার দেহ কেন্দ্রের নিকটবর্তী স্থানের অঙ্গ প্রথমে নিয়ন্ত্রণ করতে শেখে। যেমন শরীরের সাথে যুক্ত রয়েছে কাঁধ, সবার প্রথমে কাঁধ, তারপরে কনুই, তারপর কবজি, তারপরে হাতের আঙুল নাড়াচাড়া আয়ত্তে আসে তার। আত্মবোধ কাকে বলে? সহজভাবে বলা যায় আত্মবোধ অর্থাৎ সেলফ কনসেপ্ট হলো ব্যক্তির নিজের প্রতিচ্ছবি। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ব্যক্তির শারীরিক, মানসিক, প্রক্ষোভিক বৈশিষ্ট্যাবলী। আত্মবোধ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণভাবে আত্মবোধের তিনটি উপশ্রেণী আছে। এক সেলফ ইমেজ, এক আত্মমর্যাদা, 2 এবং আত্ম উৎকর্ষতা। তাহলে আত্মবোধটা কি? আত্মবোধ হলো ব্যক্তির নিজের প্রতিচ্ছবি। এর মধ্যে অন্তর্ভুক্ত কি রয়েছে? ব্যক্তির শারীরিক, মানসিক এবং প্রক্ষোভিক বৈশিষ্ট্যাবলী। আত্মবোধের তিনটি উপশ্রেণী আছে: সেলফ ইমেজ, আত্মমর্যাদা এবং আত্ম উৎকর্ষতা। সেলফ ইমেজ কাকে বলে? সেলফ ইমেজে শিক্ষার্থী তার ক্ষমতা, দক্ষতা এবং দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। এর ভিত্তি হলো ব্যক্তির বাস্তব জীবনে নিজ অভিজ্ঞতা বিশ্লেষণ। তাহলে কি? সেলফ ইমেজে শিক্ষার্থী তার দক্ষতা, ক্ষমতা এবং তার মধ্যে কি দুর্বলতা আছে এবং সীমাবদ্ধতা আছে সেই সম্পর্কে সচেতন থাকে। যদি একজন ছাত্র মনে করে যে সে ইতিহাসে খুব ভালো কিন্তু ইংরেজিতে সে দুর্বল, ইংরেজি তার মাথায় ঢোকে না, বা অঙ্কে সে খুব কাঁচা, এই যে নিজের সম্পর্কে সে যে ধারণা অর্থাৎ ইমেজ মানে একটা রূপ দিল, সেটিই কিন্তু ব্যক্তির সেলফ ইমেজ। কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায় কি? কোহেলবার্গ নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা বলেছেন। 7 এবং 16 মার্কসের জন্য কিন্তু এই বছর কোহেলবার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোহেলবার্গের উপরেও কিন্তু ক্লাস দেওয়া আছে, দেখে নিও। প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ 4 থেকে 10 বছর, প্রথাগত পর্যায় 10 থেকে 13 বছর, উত্তর প্রথাগত পর্যায় 13 বছর এবং তার বেশি। প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল
ইংলিশ টার্মগুলো কিন্তু লিখবে। অপারেন্ট অনুবর্তন কি? আমেরিকান মনোবিদ B.F. স্কিনার, কোন দেশের মনোবিদ? MCQ আসতে পারে আমেরিকান মনোবিদ। এর মতে শিখনের সময় প্রাণী তার নিজের ঈপ্সিত লক্ষ্যে অর্থাৎ তার টার্গেটে পৌঁছানোর জন্য পরিস্থিতি বিশ্লেষণ করে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করে। এই প্রকার প্রতিক্রিয়াকেই বলা হয় অপারেন্ট অনুবর্তন। প্রজ্ঞা কি? বিভিন্ন তথ্য যখন সুসংবদ্ধ ও সংগঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয়, তখন কোনো বিষয় সম্পর্কে নিবিড় বা গভীর জ্ঞান জন্মায়। এই সুসংগঠিত ও সুসংবদ্ধ জ্ঞানই হলো প্রজ্ঞা। কোনো এই ক্লাসটি দেখছো, এই ক্লাসটি দেখার পর এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা হবে এবং তখন এই বিষয়টির প্রতি তোমার একটা জ্ঞান জন্মাবে। এই যে সুসংবদ্ধ জ্ঞান জন্মালো, এই সুসংবদ্ধ জ্ঞানই হলো কিন্তু প্রজ্ঞা, যার ফলে তুমি এক্সামে লিখে আসতে পারবে। শিখনের অক্ষমতার কারণগুলি। শিশু কেন শিখতে পারে না? মস্তিষ্কের কাজের অবনতি, হয়তো তার IQ লেভেল কম আছে জন্মগতভাবেই। দেহের রাসায়নিক প্রক্রিয়ার ভারসাম্যের অভাব রয়েছে, সোডিয়াম পটাশিয়াম এগুলির অভাব, ভারসাম্য ঠিক নেই। সামান্য মস্তিষ্কের আঘাত, হয়তো সে কোনো সময় মস্তিষ্কে আঘাত পেয়েছিল, শৈশবে অপুষ্টিজনিত কারণ, এইগুলি কিন্তু তার শিখন অক্ষমতার কারণ। স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন আর্ট বার্টলেট। 1932 খ্রিস্টাব্দে তিনি এই ধারণাটি দিয়েছেন। স্কিমা হলো কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যের ক্ষুদ্রতম একক বা সংগঠন। স্কিমা কি? স্কিমা হলো কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যের ক্ষুদ্রতম একক সংগঠন। প্রতি মুহূর্তে শিশু যখন নতুন নতুন জিনিস শেখে তখন তার স্কিমা সম্প্রসারিত হয়। এই স্কিমার সম্প্রসারণ আত্তীকরণ ও অভিযোজনের মাধ্যমে সম্পন্ন হয়। স্পেলিং মিস্টেক আছে, অভিযোজন, ভয় হস্যি হবে। গেস্টাল মতানুসারে অন্তর্দৃষ্টি কি? অথবা আসতে পারে গেস্টাল মতবাদের তাৎপর্য কি? যাই আসুক না কেন, দুটি কোশ্চেনের যেটাই আসুক আনসার কিন্তু একই হবে। গেস্টাল মনোবিদদের সমগ্রতাবাদ শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করেছে। এই নীতি অনুযায়ী আধুনিক শিক্ষার দুটি মূলনীতি সমগ্র থেকে অংশের দিকে এবং মূর্ত থেকে বিমূর্তের দিকে গঠিত হয়েছে। দুটি নীতি কিন্তু মনে রাখবে, সমগ্র থেকে অংশের দিকে এবং মূর্ত থেকে বিমূর্তের দিকে। গেস্টালবাদীরা শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টি জাগরণের জন্য দুটি মানসিক প্রক্রিয়ার কথা উল্লেখ করেন, যথা পৃথকীকরণ এবং সামান্যীকরণ। সামাজিকরণে পরিবারের গুরুত্ব বা পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন? যাই আসুক না কেন একই আনসার লিখবে। পরিবার সমাজের সবচেয়ে প্রাচীন ও দীর্ঘস্থায়ী সংগঠন। পরিবারে শিশুর সামাজিকীকরণ শুরু হয়। শৈশবকালে শিশুর যেসব অভিজ্ঞতা বা সামাজিক শিক্ষার দরকার হয় তা সে পারিবারিক পরিবেশে লাভ করে। শিশু পরিবারের মধ্যে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয় এবং বৃহত্তর সমাজে সামিল হয়। তাই পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয়। ফ্রয়েডের মতে মানসিক ক্রিয়ার কটি স্তর ও কী কী? ফ্রয়েডের মতে মানসিক ক্রিয়ার 3টি স্তর আছে। সেই স্তরগুলি হলো: 1, মানসিক ক্রিয়া মনে রাখবে কিন্তু সচেতন কনসিয়াস স্তর, প্রাক সচেতন প্রি কনসিয়াস স্তর, অসচেতন আনকনসিয়াস স্তর। তাহলে মানসিক ক্রিয়ার 3টি স্তর আছে ফ্রয়েডের মতে: সচেতন, প্রাক সচেতন ও অসচেতন। এইবার ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করো।
ফ্রয়েডের তথ্য অনুযায়ী শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশের 3টি প্রধান স্তর: 1 শৈশব, 2 প্রসূপ্তিকাল, 3 হলো বয়ঃসন্ধিকাল। বান্দুরার মতে প্রজ্ঞামূলক শিখনের 4টি স্তর লেখো। আলবার্ট বান্দুরা 4টি সমাজ প্রজ্ঞামূলক শিখনের কথা বলেছেন, যথা 1 মনোযোগ অ্যাটেনশান, 2 সংরক্ষণ রিটেনশান, 3 সঞ্চালনমূলক পুনরানুষ্ঠান অর্থাৎ মোটর রিপ্রোডাকশান প্রসেস, প্রেষণামূলক প্রক্রিয়া অর্থাৎ মোটিভেশন প্রসেস। এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং পার্ট 1টি অবশ্যই দেখো, তার সাথে পার্ট 2টি দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।